সকাল প্রিয় শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষায় 12 নম্বরে রিঅ্যারেঞ্জ আসবে, 12 নম্বর কোশ্চেনে। তো আমরা আজকে দেখব যে আমাদের পরীক্ষা যদি রিঅ্যারেঞ্জ আসে সেগুলো আমরা কিভাবে সঠিকভাবে লিখে আসতে পারি। তাহলে চলো শুরুতেই দেখো আমি এখানে লিখে রেখেছি যে রিঅ্যারেঞ্জ। আগে আমরা এই শব্দের অর্থটি জানবো যে রি শব্দের অর্থ হচ্ছে পুনরায়, আর অ্যারেঞ্জ যে শব্দটি আছে অ্যারেঞ্জ শব্দের অর্থ সাজানো। তাহলে রিঅ্যারেঞ্জ শব্দের অর্থ হচ্ছে পুনরায় সাজানো। তার মানে কিছু শব্দ এলোমেলোভাবে দেওয়া থাকবে, একটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচগুলো শব্দগুলো আলাদাভাবে এলোমেলোভাবে দেওয়া থাকবে, সেটাকে আমাদের সঠিক নিয়ম অনুযায়ী গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার আছে সেন্টেন্সের সেই অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। তো দেখো এখানে যেহেতু আমাদের এই রিঅ্যারেঞ্জটা আমাদের পরীক্ষায় 12 নম্বর কোশ্চেন দিয়ে আসবে, এই জন্য আমি তোমাদের সুবিধার জন্য 12 নম্বর দিয়ে রিঅ্যারেঞ্জ করাচ্ছি। তো এখানে দেখো এরকম কমা দিয়ে শব্দগুলো আলাদা আলাদাভাবে ছড়ানো আছে, এগুলোকে আমার সঠিকভাবে সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। তাহলে চলো প্রথমে যেটা করতে হবে, আমরা জানি ইংরেজি সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় আমরা শুরুতে সাবজেক্ট দিব, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখানে দেখো এখানে এলোমেলো ভাবে আছে, তো এই সেন্টেন্সে আগে আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আমার সাবজেক্ট হচ্ছে আই, এটা শুরুতে আসবে। এরপরে হচ্ছে যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে অ্যাম আছে, তাহলে আই এর পরে হবে অ্যাম। আমরা জানি অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এরপরে হচ্ছে এই যে অংশটা দেখো গোয়িং, অ্যাম গোয়িং। এরপরে আমরা জানি গোর পরে কি বসে, টু বসে, এই যে টুটা এখানে নিয়ে আসতে হবে এবং শেষে চলে যাবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে চট্টগ্রাম, দেখো সি এইচ এ ডাবল টি ও জি আর এ এম, এবং শেষে একটি ফুল স্টপ দিতে হবে। চট্টগ্রাম বানানটা আমরা সি বড় হাতে দিব। আমরা জানি কিছু বিভাগের নামের বানান চেঞ্জ হয়েছে, তার ভিতরে চট্টগ্রাম একটা। আগের বইগুলোতে তোমরা দেখবে যে চিটাগং লেখা, আমরা এখন আর চিটাগং ইউজ করব না, আমরা ইউজ করব চট্টগ্রাম। তাহলে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এভাবে এলোমেলো ভাবে কমা দিয়ে থাকবে। আমাকে যেটা করতে হবে, সাবজেক্ট আই নিয়ে এসেছি আমি শুরুতে, এরপরে অ্যাম, এরপরে হচ্ছে গোয়িং, এরপরে হচ্ছে টু, শেষে হচ্ছে চট্টগ্রাম, এবং সি বড় হাতে ক্যাপিটাল লেটার আমি দিয়েছি, কারণ আমরা জানি যে নাউন বাক্যের যেখানেই বসুক না কেন অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে। তো এই দেখো আমি একটু দেখালাম। এরপর আমি নেক্সট বি নম্বরে চলে যাব। বি নম্বরটা দেখো এখানেও সেম ওয়েতে আমাকে আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো সাবজেক্ট খুঁজে বের করতে হবে, এখানে কাজী নজরুল ইসলাম, আমরা জানি যে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, তো সেই কাজী নজরুল ইসলামটা হচ্ছে সাবজেক্ট হবে এখানে। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম আমার সাবজেক্ট পেয়ে গেছি। এরপরে আমার ভার্ব দিতে হবে। এখানে হয়তো একটা মিসিং আছে, এখানে ইজটা হবে কোথাও না কোথাও। তো কাজী নজরুল ইসলাম, এরপরে হচ্ছে ইজ হচ্ছে আমার ভার্ব, এরপরে হচ্ছে আ ফেমাস পোয়েট। আমরা জানি যে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ যদি বলি সেটা সবসময়ের জন্য কি নাউনের পূর্বে বসে। তো কিরকম কবি, বিখ্যাত কবি। আর অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণকে বোঝায়। তাহলে দেখো কাজী নজরুল ইসলাম কিরকম কবি, বিখ্যাত কবি। তাহলে কবির আগে বিখ্যাত আসবে, এবং বিখ্যাত ইংরেজি হচ্ছে ফেমাস। তাহলে কাজী নজরুল ইসলাম ইজ আ ফেমাস পোয়েট, এবং শেষে অবশ্যই একটি ফুল স্টপ দিতে হবে। যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সাধারণ বর্ণনামূলক বাক্য হয়, সেক্ষেত্রে আমরা ফুল স্টপ দিব। কখনো কখনো আমাদের প্রশ্ন আকারেও আসতে পারে রিঅ্যারেঞ্জ, সেটা আমি দেখাবো। সেক্ষেত্রে প্রশ্ন যদি হয়
শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। যেমন নেক্সটটাই আমি কোশ্চেন করতে যাচ্ছি, দেখো গোয়িং ইউ আর হয়ার। তো হয়ার আমরা জানি যে ডাব্লিউএস কোশ্চেন যখন প্র্যাকটিস করেছি হয়ার একটা ডাব্লিউএস কোশ্চেন, তো অবশ্যই হয়ারটা আগে আসবে। এখানে আমি হয়ার লিখলাম। এরপরে যেটা আসবে কি আমাদের অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে যেমন এখানে দেখো আর আছে, তাহলে হয়ার আর। এরপরে হচ্ছে ইউ, আমরা জানি কি যে অক্সিলারি ভার্ব বসবে আগে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব হচ্ছে গোয়িং। যেহেতু এটি একটি কোশ্চেন করছি এ কারণে অবশ্যই একটি কোশ্চেন মার্ক শেষে দিতে হবে, যেটা তোমার রিঅ্যারেঞ্জের মধ্যে কোথাও কোশ্চেন মার্ক দেওয়া থাকবে না। এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। দেখো রিঅ্যারেঞ্জের যেটা আছে এখানে একটু খেয়াল করি, রিঅ্যারেঞ্জের যে অংশটা আছে এখানে গোয়িং কমা ইউ কমা আর কমা দেওয়া আছে হয়ার। এখানে কোশ্চেন মার্ক থাকবে না, কারণ এটা তো আসলে সেন্টেন্স হয়নি, এটা তো জাস্ট তোমার সেন্টেন্স থেকে শব্দগুলোকে আলাদা আলাদা ভাবে নেওয়া হয়েছে। কিন্তু তুমি যখন সঠিকভাবে পরীক্ষার খাতায় আনসার লিখবে তখন অবশ্যই তোমাকে শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। আর তুমি এখন একটা কোশ্চেন প্যাটার্নে চলে আসছো, কোশ্চেন স্ট্রাকচার যেভাবে করতে হয় শুরুতে ডাব্লিউএস কোশ্চেন দিয়েছো। তো অনেক সময় আমি দেখেছি, আমার 6 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক সময় তোমরা পরীক্ষার হলে বলো যে কোশ্চেনটা হয়তো ভুল আছে। তুমি ভুল মনে করো যে তোমার তো রিঅ্যারেঞ্জের মধ্যে কোথাও কোশ্চেন মার্ক দেওয়া নেই, তুমি জানো কোশ্চেন মার্কটি হবে। আসলে কোশ্চেনটা ভুল না, এটা এইভাবেই থাকবে। তুমি যখন আনসার লিখবে তখন তোমাকে এই কোশ্চেন মার্কটি অবশ্যই দিতে হবে। তাহলে দেখো হয়ার আর ইউ গোয়িং, এইখানে অবশ্যই জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। এই জিজ্ঞাসাবাদক চিহ্নটি যদি না দাও তাহলে কিন্তু তোমার মার্কস পাবে না। তো এভাবেও আমাদের কোশ্চেন দিয়েও রিঅ্যারেঞ্জ আসতে পারে। আমরা আরো কিছু প্র্যাকটিস করব। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এবার এরকম ভাবে আমাদের পরীক্ষা আসবে, 5টা থাকবে এ বি সি ডি ই, এভাবে দিয়ে নাম্বারিং করা থাকবে। তো দেখো ফাদার ফাদার আই, ঢাকা মাই কাউন্ট্রি, ঢাকা ঢাকা মাই কাম টু কুইক। দেখো ছড়ানো ছিটানো ভাবে কোশ্চেন দেওয়া আছে। আর একটা কোশ্চেন আমি লিখবো, এভরিডে কমা ইউ কমা ডু কমা গো স্কুল টু। এখানে দেখো আমাদের এভাবে এলোমেলো ভাবে দেওয়া থাকবে কমার মাধ্যমে। শুরুতে যেটা করতে হবে আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আমার এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, তাই না? আই। এবার ভার্ব দিতে হবে, যেহেতু অক্সিলারি ভার্ব নয়, মেইন ভার্ব কোথায় আছে? এখানে আছে। মেইন ভার্ব হচ্ছে কাম, তাহলে কাম নিয়ে আসতে হবে, আই কাম। এবার আমি এসেছি কোথায়? টু ঢাকা, একটি জায়গার নাম আছে দেখো, টু ঢাকা, আমি ঢাকায় আসি। এবার হচ্ছে কার সাথে? উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। তাহলে এখানে উইথ আগে আসবে, উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে, উইথ মাই ফাদার। দেখো তাহলে আমার বাক্যটি কিন্তু ঠিক মতো গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করেছে, সাবজেক্ট ভার্ব শেষে অবজেক্ট। এখানে দেখো তাহলে কি হবে? আই কাম
টু ঢাকা উইথ মাই ফাদার, যে আমি আমার বাবার সাথে ঢাকা আসি। তো এভাবে আমরা বাক্যটিকে অ্যারেঞ্জ করব। যত বেশি তুমি প্র্যাকটিস করবে আস্তে আস্তে দেখবে যে তুমি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে এবং ভালো পেরে যাচ্ছ। এটা বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো নেক্সট যেটা আছে, এভরিডে ইউ ডু গো স্কুল টু। এখন আমাকে জানতে হবে যে ডুটা কখন ব্যবহার করা হয়। ডু হচ্ছে যখন কোনো প্রশ্ন করব সেক্ষেত্রে আমরা ডু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। আবার ডু যদি আমরা কোনো কিছু না বোধক বাক্য, ডু নট, যেহেতু এখানে কোনো নট নেই তার মানে বোঝা যাচ্ছে যে এটা নেগেটিভ বাক্য না, তাহলে কি হতে পারে, এটা ইন্টারোগেটিভ বাক্য। তাহলে ইন্টারোগেটিভ বাক্যে ডু সবসময়ের জন্য বাক্যে শুরুতে আসে। তাহলে এই ডিটা যখন আমি শুরুতে দিব, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, তখন আমি এই ডিটা বড় হাতের অক্ষর, তার মানে হচ্ছে আমি ক্যাপিটাল লেটারে লিখব ডু। এরপরে হচ্ছে আমরা জানি ডু এর পরে হচ্ছে সাবজেক্ট ডু ইউ, এরপরে মেইন ভার্ব ডু ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, এবং শেষে এই কোশ্চেন মার্ক দিতে ভোলা যাবে না, কারণ আমি একটা কোশ্চেনের প্যাটার্নে আমার সেন্টেন্সটিকে লিখেছি। তো এটা এখন একটা কোশ্চেন হয়ে গিয়েছে, এর জন্য অবশ্যই আমি শেষে এই যে কোশ্চেন মার্ক দেওয়া আছে এটি দিতে হবে। তাহলে দেখো, তাহলে আমার প্রশ্নটা কি হয়ে গেল, প্রশ্নটা হয়ে গেল ডু ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল, সরি আমি এক্সট্রিমলি সরি, এখানে ইয়েস্টারডে হলে ডিড হতো, এখানে হচ্ছে এভরিডে হবে। ইয়েস্টারডে দিয়ে করা যাবে, সেই ক্ষেত্রে তোমার একটু চেঞ্জ হবে। ইয়েস্টারডে দিয়ে যদি তুমি করো সেই ক্ষেত্রে এখানে আসবে ডিড এবং এখানে ইয়েস্টারডে, এখানে ডিড আসবে আর এখানে হচ্ছে ইয়েস্টারডে, যেহেতু এটি পাস্ট টেন্স হয়েছে। আর যদি এভরিডে দিয়ে করো সেই ক্ষেত্রে এখানে ডু আসবে আর এখানে আসবে এভরিডে। তাহলে এখানে দেখো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। আমরা যখন পাস্ট টেন্স ব্যবহার করব, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করা হবে। দেখো সেক্ষেত্রে এখানে ডিড দিয়ে করতে পারো। আচ্ছা, আমি এভরিডে দিয়েও এই সেম সেন্টেন্স আমি তোমাদের করে দেখাবো, তাহলে তোমাদের পার্থক্যটা বুঝতে একটু সুবিধা হবে। দেখো, তাহলে এখানে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, শেষে আমি কোশ্চেন মার্ক দিয়েছি। দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি কখন, যখন আমি এখানে ইয়েস্টারডে দিয়েছি তখনই বুঝতে পেরেছি যে এটা তো পাস্ট টেন্স হয়ে গিয়েছে, তার মানে এখানে ডিড হবে। আমি কোথাও একটা ভুল লেখা হয়ে গেছে। আবার যদি সেম রিয়ারেন্সটা যদি আমি এখানে এভরিডে দিয়ে করতে যাই সেক্ষেত্রে পার্থক্যটা একটু আমরা দেখব। দেখো এই সেমটা যদি আমি এভরিডে দিয়ে করতে চাই, সেম রিয়ারেন্সটা আমি করব, সেক্ষেত্রে দেখো এখানে হবে এভরিডে, এভরিডে, এরপরে হচ্ছে ইউ, সব ঠিক থাকবে, জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ হবে। এখানে হয়ে যাবে ডু, কারণ ডু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, ডু গো স্কুল। আচ্ছা, এইটা ছিল আমার রিয়ারেন্স, যেহেতু এটা রিয়ারেন্স এখানে কোনো ফুল স্টপ হবে না। তাহলে এটা আমরা কিভাবে করব, ডু ইউ গো টু স্কুল এভরিডে, যে তুমি কি রোজ স্কুলে যাও। এবার আমি যদি ডাস দিয়ে করি, আমি তিনটি ব্যবহারই দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, পরীক্ষায় যে কোনো ভাবে আসতে পারে, তাই না? তাহলে যদি আমি এখন ডাস, ডাস আমাদের কখন ব্যবহার করা হয়, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে আমি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট নিয়ে আসি আমার রিয়ারেঞ্জের ভিতরে। দেখো এভরিডে হি, এখানে হবে ডাস, এখানে হবে গো, আচ্ছা এখানে একটা টু বেশি আসবে, ডাস গো স্কুল টু। এরকম
এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা ডাসটা শুরুতে নিয়ে আসবো, কারণ আমার সাবজেক্ট হচ্ছে কি হি। হি আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এই ডাসটা শুরুতে নিয়ে আসবো। যেহেতু আমি শুরুতে নিয়ে আসছি এই জন্য ক্যাপিটাল লেটারে হবে ডি। তাহলে ডাস হি গো টু স্কুল এভরি ডে। তাহলে সে কি রোজ স্কুলে যায়। তাহলে পার্থক্যটা দেখেছো, এখানে হির কারণে ডাজ আসছে, এখানে ইউ এর কারণে ডু আসছে, আর এখানে ইয়েস্টারডে যেহেতু আমরা জানি পাস্ট টেন্স, ইয়েস্টারডে গতকাল, পাস্ট টেন্সের কারণে আমি ডিড দিয়েছি, পাস্ট টেন্সের কারণে আমি ডিড দিয়েছি, তাই না? এবং এখানে পরের কি হয়ে গেছে, তখন পরে আবার এই গো চলে আসছে, ওয়েনটার ব্যবহার করা যাবে না, এই গোটা আসবে। আর রিয়ারেঞ্জে হচ্ছে তোমার এলোমেলো ভাবে যে শব্দগুলো দেওয়া থাকবে ওই শব্দের বাইরে তুমি কোনো ওয়ার্ড বাইরে থেকে আনতে পারবে না, তাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, যে এলোমেলো ভাবে যে শব্দগুলো দেওয়া থাকবে ওই সেম শব্দগুলোকে তোমার সাজাতে হবে, একটা ওয়ার্ডও তুমি বাইরে থেকে নিজের মতো করে আনতে পারবে না। তো এভাবে আমাদের রিয়ারেঞ্জ করতে হবে। দেখো আমি ডু, ডাস এবং ডিড তিনটি দিয়েই তোমাদের দেখালাম যে পার্থক্যটা আসলে কোথায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু প্র্যাকটিস করবো আজকে। দেখো আমি মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে, যে কোনো ক্লাস করতে গেলে নোট করে নিতে হয়, অবশ্যই তারিখ দিবে, আজকের ডেট। তারপরে হচ্ছে তোমরা কি করবে, সাবজেক্টের নাম লিখে টপিকস লিখে নোট করা শুরু করে দেবে। তাহলে দেখো এরপরে আমরা নেক্সট আরো কিছু প্র্যাকটিস করব। যেহেতু 12 নম্বরে আসবে, আমি বারবার 12 নম্বর দিয়ে প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমাদের একদম মনের ভিতরে গেঁথে যায় যে আমাদের রিয়ারেঞ্জ আসবে 12 নম্বর কোশ্চেনে, তাই না? সেজন্য আমি এখানে 12 নম্বর দিচ্ছি। এবার দেখো এখানে ম্যান, এ পি ইয়াং ইজ, মনে করো এই একটা রিয়ারেঞ্জ। আমি কিছু কোশ্চেন আগে লিখে রাখছি, তারপরে আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাবো। এবার দেখো ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি the boy Mary is। এই যে এরকম ছড়ানো ছিটানো ভাবে ওয়ার্ডগুলো থাকবে। এরপরে হচ্ছে আরেকটা দিচ্ছি, ফাদার hot is the yolk of name। দেখো ডাব্লিউএস যেগুলো কোশ্চেন দিয়ে রিয়ারেঞ্জ সেইগুলো বেশি ভুল হয়ে থাকে, এজন্য আমি কোশ্চেনগুলো বেশি প্র্যাকটিস করাচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো প্রথম যে আমার বাক্যটি আছে এখানে আমার সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আমার এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, যেহেতু আমি বাক্যের শুরুতে নিয়ে আসছি অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে, তাহলে হি হয়ে যাবে ক্যাপিটাল লেটারে। এবার আমার ভার্ব কোনটি, সবকিছুই কিন্তু এই ছড়ানো ছিটানো ওয়ার্ড থেকে আনতে হবে। তাহলে এখানে ভার্ব আছে ইজ, এই ইজটা এবার চলে আসবে। এবার হচ্ছে এ হবে, হি ইজ আর। তাহলে আমি এর আগে একটা উদাহরণ দেখিয়েছিলাম যে কাজী নজরুল ইসলাম ইজ এ ফেমাস পোয়েট, বলেছি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউন হচ্ছে কোনো কিছুর নাম, তাই না? তাহলে এখানে ম্যান কি কোনো কিছুর নাম, এটা একটা নাউন। এখন কি রকম লোক, এখানে দেখো ইয়াং একটা ওয়ার্ড দেওয়া আছে, ইয়াং, তার মানে হি ইজ আ ইয়াং ম্যান। সে কোন ধরনের লোক, একজন যুবক লোক। তাহলে আমি এই যে নাউন, এটা হচ্ছে নাউন, এটাকে নাউন বলে, কোনো কিছুর নাম, হ্যাঁ এটা হচ্ছে নাউন। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি সংক্ষেপে লিখছি। অ্যাডজেক্টিভ বলতে বোঝায় কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ।
তাহলে এগুলো তোমার পরীক্ষার সময় লিখতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য লিখে দিয়েছি। আমি মুছে দিচ্ছি কারণ অনেকে তোমরা নাও বুঝতে পারো পরে। দেখো আমি মুছে দিচ্ছি। তো দেখো এই হচ্ছে আমাদের প্রথমটা, আমি আরেকবার রিভিউ করব তোমাদের। এবার আমরা নেক্সট যেটা সেটা চলে যাব। তো এখানে হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট হচ্ছে দি বয়। আমরা যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে একদম স্পেসিফিক করে বলি তখন দি বোঝায়। যেমন যদি বলি দি ম্যান, তার মানে তুমি কোনো লোককে অবশ্যই নির্দিষ্ট করে বলছো যে ওই লোকটি। যদি বলো দি টিচার, তার মানে মনে হচ্ছে তুমি নির্দিষ্ট কোনো তোমার শিক্ষককে ইন্ডিকেট করে বলছো। তো যখন দি বয় এরকম বাক্য হতে পারে সাবজেক্ট হিসাবে, দি বয় যখন বলবো তার মানে বোঝাচ্ছে কোনো একটি বালককে তুমি নির্দিষ্ট করে স্পেসিফিক করে বলছো যে ওই ছেলেটি। ঠিক আছে, দেখো তাহলে দি বয়। এবার ভার্ব আসবে, ভার্ব হচ্ছে ইজ, এরপর হচ্ছে ভেরি, ভেরি ফ্রেন্ড, ভেরি ফ্রেন্ড। তাহলে কি হলো যে দি বয় ইজ ভেরি ফ্রেন্ডলি, ছেলেটি খুব বন্ধু সুলভ, তাই না? এই বন্ধু সুলভটাকে আরো একটু জোর দেওয়ার জন্য আমি ভেরি শব্দটি ব্যবহার করেছি। আমার এলোমেলোর ভিতরে এই শব্দগুলো ছিল বিধায় আমি কিন্তু ব্যবহার করেছি, বাইরে থেকে কোনো ওয়ার্ড আনা যাবে না এক্সট্রা। এরপরে দেখো একটা ডাবলএস তুমি প্রথমে একবার যেগুলো এলোমেলো ভাবে সাজানো একবার জাস্ট তুমি অ্যাট এ গ্লান্স দেখে নিবে, দেখার পরে তুমি মাইন্ড সেট আপ করবে যেটাকে আমি এখন কিভাবে সাজাবো। তো যেহেতু হট আছে, এই যে হট আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কোশ্চেন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সাধারণত। অন্যভাবেও ব্যবহার করা যায়, সেটা উপরের লেভেলের ক্লাসে, তোমাদের জন্য না। তো তোমরা মনে রাখবে যে হট বা ডাব্লিউএস কোশ্চেনগুলো সবসময় বাক্যের শুরুতে আসবে। তাহলে আমি বাক্যের শুরুতে নিয়ে আসি হট। এবার আমাকে কিন্তু চলে যেতে হবে সেই ডাব্লিউএস কোশ্চেনে। দেখো আমি ডাব্লিউএস কোশ্চেন তোমাদের আগে করিয়েছি, নেক্সট আমি রিয়ারেঞ্জ করিয়েছি। আমি যদি আগে রিয়ারেঞ্জের এইখানে বর্ণনা করে বুঝাতে যেতাম তোমরা কিন্তু বুঝতে পারতে না যে প্রশ্নটা কিভাবে পড়তে হয়, তাই না? এজন্য তোমাদের দেখো এখন বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন এনেছি, এবার কি করতে হবে? আমার ভার্ব আনতে হবে। যেহেতু আমাকে এলোমেলো ভাবে সবই দেওয়া আছে, আমার আর কষ্ট করে চিন্তা করতে হচ্ছে না। তো এখন কি হবে? হটের পরে দেখো ইজ, হট ইজ। এরপরে হচ্ছে দি নেম। এখানে দেখো নামটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে কার নাম, দি নেম। এরপর হচ্ছে অফ ইয়োর ফাদার। দেখো এই বাক্যটি তুমি খুব পরিচিত, তুমি খুব ভালো করে জানো, ছোটবেলায় শিখেছো জানা যে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফাদার, তোমার বাবার নাম কি। এখানে অফ হচ্ছে র বা এর বুঝালে আমরা অফ ব্যবহার করি। দি নেম অফ মাই ফাদার, দ্য নেম অফ মাই কান্ট্রি, দ্য নেম অফ মাই বেবি, এভাবে, বা দ্য নেম অফ মাই স্কুল, তাই না? এই অফ শব্দের অর্থ হচ্ছে এর বুঝায়, হ্যাঁ। তাহলে তোমার বাবার নাম কি, এবং শেষে অবশ্যই এই কোশ্চেন মার্ক দিতে হবে। আমি বারবার কিন্তু বলছি, ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রেও বলছি, বা রিয়ারেঞ্জে যখন আমার এরকম কোশ্চেন প্যাটার্ন আসবে সেক্ষেত্রেও বলছি। এই জায়গাটা আমরা অনেক সময় ভুল করে বসি, যে জায়গাটা ভুল হয় আমি ক্লাসে বলে দিই, বারবার করে বলে দিই। আমার শিক্ষার্থীরা তোমরা অন্য কালার পেন দিয়ে ওভাবে মার্ক করে রাখবে, যখন তুমি পড়তে যাবে বা প্রিপারেশন নিবে পরীক্ষার জন্য, তুমি অবশ্যই এটা মাথায় রাখবে যে এই জায়গাটা যেন আমার ভুল না হয়। আমার শিক্ষক আমাকে বারবার সতর্ক করে দিয়েছেন যে এই জায়গাটা আমাদের বেশি ভুল হয়ে থাকে, তাই না? তাহলে অবশ্যই আমরা এখানে কি দেবো? কোশ্চেন মার্ক দেবো। আমি এটা মুছে দিচ্ছি, এটা এগুলো বোঝানোর জন্য দিয়েছি, তোমাদের পরীক্ষার সময় এগুলো কিচ্ছু লিখতে হবে না, জাস্ট শুধু সুন্দরভাবে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। দেখো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। তাহলে আমি পুরোটা আরেকবার দেখিয়ে দিই।
দেখো তোমরা বুঝতে না পারলে যতক্ষণ বুঝতে পারবেন আমি ততবার বুঝাবো, আর ক্লাসগুলো তো আমি অবশ্যই রিভাইজ করব। তো দেখো এখানে ম্যান এ হি ইয়াং ইজ, তাহলে কি হবে? হি ইজ আ ইয়াং ম্যান। দ্য বয় ইজ ভেরি ফ্রেন্ডলি। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? তোমার বাবার নাম কি? এবার আমি আরো দুইটা রিয়ারেঞ্জ দিয়ে আমার ক্লাস শেষ করে দিব। তো দেখো এখানে মনে করো আমি একটা ক্লাসে 10টা 15টা করালাম, তোমরা কি করবে? তোমরা বাসায় আরো বেশি এক্সারসাইজ করবে। আমি যা করাবো তার থেকে বেশি প্র্যাকটিস করবে বাসায়। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি দেখবে যে তোমার আইডিয়া ডেভেলপ হচ্ছে, তুমি আরো ভালো বিষয়টা বুঝতে পারছো আর খুব সহজেই আয়ত্তে নিয়ে আসতে পারছো। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখো ডাস হোয়ার হি লিভ, মনে করো এরকম ভাবে ছড়ানো ছিটানো আছে, আমরা সাজিয়ে নিব। এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেন আছে ফুটবল আই টু লাইক প্লেইং। তাহলে আমি দেখাবো এই বাক্যের ভিতরে কি কি আছে। হোয়ার আছে, হোয়ার কি একটা ডাব্লিউএস কোশ্চেন, তাহলে এটা শুরুতে চলে আসবে, তাই না? হোয়ার আছে। এরপরে কি হবে? অক্সিলারি ভার্ব আসবে। অক্সিলারি ভার্ব দেওয়া আছে কি? ডাজ আছে। এই ডাজটা আমি এখানে ডাব্লিউএস কোশ্চেনের পরে নিয়ে আসবো। এরপরে আসবে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। সাবজেক্ট হচ্ছে হি, মেইন ভার্ব ছিল লি, এবং অবশ্যই এই কোশ্চেন মার্ক দিতে হবে, যেটা আমার রিয়ারেঞ্জের ভিতরে কিন্তু কোশ্চেন মার্কটা দেওয়া থাকবে না। এটা অবশ্যই যখন আমি কোশ্চেন প্যাটার্ন করব তখন আমি বাক্যের শেষে কোশ্চেন মার্ক দেব। এরপরে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই লাইক, এটা ভার্ব। আই লাইক টু, আমি করতে পছন্দ করি প্লে ফুটবল। প্লে ফুটবল, ফুটবল খেলতে আমি পছন্দ করি। এখানে মনে করো এই যে একটা তে আসে, টু থাকলে একটা বাংলা অর্থ তের মতো আসে। আই লাইক টু, আমি পছন্দ করি ফুটবল খেলতে। দেখো আমি বাংলা লিখে দিচ্ছি, আমি ফুটবল খেলতে পছন্দ করি, তাই না? এখানে একটা তে আসছে। তো যখন বাংলাতে তে আসবে, আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেশন করতে যাব তখন একটা টু ব্যবহার করা হয়। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু পেলে খেলতে, টু গো যেতে, টু স্লিপ ঘুমাতে। তো এই যে কিছু টেকনিক যদি আমরা শিখে ফেলি, আমরা অল্প অল্প করে ছোট ছোট বাক্য নিজেরাই লিখে ফেলতে পারবো, তাই না? দেখো টু গো যেতে, টু প্লে খেলতে, দেখেছো শেষে একটা তি আসে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে চলো আমি আবার একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই। এখানে যেহেতু হোয়ার ছিল, হোয়ার ডাজ হি লিভ, যেহেতু আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য প্রশ্ন করার সময় ডাজ আসবে। আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, শেখানোর জন্য। ঠিক আছে, এগুলো রিয়ারেঞ্জের ভিতরে না, জাস্ট একটা স্ট্রাকচার আসছে, এর জন্য আমি একটু তোমাদের বুঝিয়ে দিলাম সুন্দরভাবে। দেখো আমি আজকে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিব, প্রতি ক্লাসে হোমওয়ার্ক তোমাদের দেওয়া হয়।
দেখো SW হচ্ছে আমি আজকে ক্লাসে যতটুকু করিয়েছি, মানে আমার ক্লাসে যতটুকু তোমরা আজকে শিখেছো ঠিক ততটুকুই তুমি সুন্দরভাবে লিখে নাম রোল সহকারে আমাকে হোমওয়ার্ক জমা দিবে ফেসবুক গ্রুপে অথবা মেসেঞ্জারে। দেখো CW SW সরি এখানে SW হচ্ছে CW SW এখন তোমরা কি জানো CW মানে কি? আমি সংক্ষেপে লিখে দিই। CW শব্দের অর্থ সংক্ষেপে হচ্ছে ক্লাস 1। ক্লাস 1 তার মানে ক্লাসে যে কাজটি তোমাদের আজকে করানো হয়েছে। আর SW হচ্ছে যেটা তুমি বাসায় বসে করবে এই ক্লাস ওয়ার্ক অনুযায়ী। তাহলে SW হচ্ছে হোমওয়ার্ক, তার মানে ক্লাস ওয়ার্ক ইকুয়াল টু হোমওয়ার্ক, মানে ক্লাসে যা করানো হয়েছে সেটাই তোমাদের হোমওয়ার্ক, সেটাই বাসায় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের WS কোশ্চেন শেষ হয়ে গিয়েছে। আমার চিন্তা আছে যে তোমাদের একটা আইটেম শেষ হলেই আমি একটা এক্সাম নিব। আমি তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিব কোন দিন কোন টাইমে পরীক্ষা হবে। আর তোমরা যে আইটেমগুলো এখন করানো হচ্ছে খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবে এবং আমি আশাবাদ ব্যক্ত রাখবো আমার প্রত্যেক শিক্ষার্থী ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। সব সময় তোমাদের পাশে আছি। আর যারা এই মুহূর্তে লাইভ ক্লাস দেখতে পারছো না বা মিস করেছো কোনো কারণে, আমি আমার এই ক্লাসটি আমি আমার ইউটিউব চ্যানেলেও আমি আপলোড করে দিব, যাতে তোমরা পরবর্তীতে যে কোনো সময়ে যতবার খুশি ক্লাসটি দেখতে পারো। তো সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।